হ্যালো এভরিওয়ান। তো চলো তোমাদের দ্য হলো ম্যানের যে প্রথম পোর্শনটা আমি আগের দিন পড়িয়েছি তোমাদের। দ্য টেক্সট দ্য হলো ম্যান হ্যাজ টু এপিগ্রাফস। একটা হচ্ছে মিস্টার কার্টস হি ডেড, এটা আমি আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছি অলরেডি। আজকে আমি সেকেন্ড এপিগ্রাফটা পড়াবো এবং তারপরে টাইটেল দ্য হলো ম্যান টাইটেলটাকে নিয়ে বলবো। তাহলে চলো শুরু করা যাক। সেকেন্ড এপিগ্রাফ, আ পেনি ফর দ্য ওল্ড গাই। দেখো, আ পেনি ফর দ্য ওল্ড গাই, এই যে ফ্রেজটা আছে না, এটা নেওয়া হয়েছে মানে গাই ফক্স মানে এফিজিস থেকে, মানে কোনো একটা টেক্সট না কিন্তু এটা একটা, হ্যাঁ ব্যাপারটা শোনো। এ পেনি ফর দ্য ওল্ড গাই মানে পেনি মানে পয়সা, ঠিক আছে, টাকা। আমরা যখন ইন্ডিয়াতে একটা রুপি বলি ওটাকে পেনি বলা হচ্ছে। এই পেনি ফর দ্য ওল্ড গাই, ওল্ড গাইয়ের জন্য কিছু টাকা। এবার এই ওল্ড গাইটা কি মনে রাখবে, ওল্ড গাই হচ্ছে গাই ফক্স, GUI FAW, GUI গাই ফক্স, FAWKES, গাই ফক্স। মনে রাখবে, ইট ওয়াজ অ্যান ওল্ড এজ কাস্টম, মানে ইট ইজ আ ওল্ড রুল বা ইট ইজ আ ওল্ড কাস্টম ইন ইংল্যান্ড হুইচ ইজ সেলিব্রেটেড ইন November 5 বা 5th November। দেখো, 5th November সেলিব্রেট করা হয়, বুঝতে পারলে? বা 5th November জিনিসটাকে সেলিব্রেট করা হয়, কোনটাকে? এই গাই ফক্স ডে কে সেলিব্রেট করা হয়। এবার গাই ফক্স কে ছিল সেটা মাথায় রাখতে হবে। সবার আগে শুনবে, দেখো ওল্ড গাই বলতে এখানে গাই ফক্সকে বোঝানো হচ্ছে। এবার গাই ফক্স এর সঙ্গে আর একজন বন্ধু ছিল গাই ফক্সের, যার নাম হচ্ছে কি ফাদার গার্নেট। এবার এই গাই ফক্স আর ফাদার গার্নেট এই লোক দুটো 1603 সালে, কত সালে? 1603 সালে ব্রিটিশ পার্লামেন্টকে বোম মেরে উড়িয়ে দিতে চেয়েছিল, বুঝতে পারলে? মানে দে ট্রাইড টু ব্লো অফ দ্য পার্লামেন্ট ইন 1603। 1603 সালে ব্রিটিশ পার্লামেন্টকে এই লোকটা গাই ফক্স এবং তার একজন বন্ধু ফাদার গার্নেট, এই দুজন মিলে ব্রিটিশ পার্লামেন্টকে উড়িয়ে দিতে চেয়েছিল, ঠিক আছে, যেটাকে গান পাউডার প্লট বলা হয়। ঠিক আছে, এবার কি ঘটনা শোনো ভালো করে। দেখো, এলিজাবেথ, কুইন এলিজাবেথ 1558 থেকে 1603 পর্যন্ত রুল করেন ইংল্যান্ডে, ঠিক আছে। এবার কথা হচ্ছে, ওনার কোনো, যেহেতু উনি বিয়ে করেননি তাই ওনার কোনো সন্তান ছিল না, ঠিক আছে। তাই ওনার নিজস্ব কোনো ছেলে নেই যে ওই ইংল্যান্ডকে রুল করবে, তাই তো। তাই ওনার একজন রিলেটিভ যিনি স্কটল্যান্ডে রাজত্ব করছেন, ঠিক আছে, তার নাম হচ্ছে জেমস 1। এবার জেমস 1কে রাজত্বে বসানো হয় কেন? যেহেতু কুইন এলিজাবেথের নিজস্ব কোনো সন্তান নেই, ঠিক আছে। তাই ওর একজন রিলেটিভ, তা যার নাম হচ্ছে জেমস 1, উনি সেই টাইমে স্কটল্যান্ডের রাজা আছেন। এবার এই জেমস 1কে ইংল্যান্ডে আনা হয় এবং ইংল্যান্ডের রাজা করানো হয়। এবার ইংল্যান্ডের প্লাস স্কটল্যান্ডের দুটো দেশেরই কিং হচ্ছে জেমস 1। ব্যাপারটা এইখান থেকে শুরু হয়। দেখো, গ্রেট ব্রিটেন আর ইংল্যান্ড কিন্তু আলাদা। গ্রেট ব্রিটেন বলতে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড আর ওয়েলস, এই চারটে দেশকে গ্রেট ব্রিটেন বলা হয়, আর ইংল্যান্ড কিন্তু আলাদা। এইবার গল্পটা শোনো। দেখো, এই লোক দুটো কেন ব্রিটিশ পার্লামেন্টকে উড়িয়ে দিতে চেয়েছিল ভালো করে শোনো। বিকজ জেমস 1 was the monarch of England during that time. He was a Scottish person. উনি অ্যাকচুয়ালি তো একজন স্কটিশ, স্কটল্যান্ডের লোক, তাই না? এবার গাই ফক্স এবং ফাদার গার্নেট এরা দেশ বলতে শুধু ইংল্যান্ডকে মনে করতো, মনে রাখবে, গ্রেট ব্রিটেনকে নয়, শুধু ইংল্যান্ডকে এরা দেশটা বলে, নিজস্ব দেশ বলে মনে করতো। এদের ধারণা ছিল ইংল্যান্ডকে যদি শাসন করতেই হয় তাহলে একজন ইংল্যান্ডের মানুষকে দরকার, আমরা বাইরের কোনো লোককে দিয়ে আমাদের দেশকে শাসনটা করাবো না, বুঝতে পারলে? এবার এই লোক দুটো না প্রচুর লোককে ইনফ্লুয়েন্সও করেছিল, রিলিজিয়াসিটির দিক থেকে বা প্যাট্রিয়টিজমের দিক থেকে। ওকে, যে এরা বারবার একটা কথা বলতো, একজন আউটসাইডার কেন আমাদের দেশটাকে রুল করবে। জেমস 1 was a Scottish person. James 1 was a Scottish person, then why he would rule the country of ours? আমরা কেন একজন বাইরের লোকের দ্বারা শাসিত হব? এইটা হচ্ছে গাই ফক্স এবং ফাদার গার্নেট এই লোকগুলোর প্রবলেম। ইংল্যান্ডের কোনো লোক কি যেন দেশকে শাসন করে, এটাই ওদের মতামত। এবার ওরা যদি জেমস দ্য ফার্স্টের বিরুদ্ধে কথা বলে তাহলে কি হবে? ফাঁসি হয়ে যাবে তো,
কিং এর বিরুদ্ধে এরকম কথা বললে। এবার ওরা কি ভেবেছে দেখো, ওরা ভেবেছে কিছু একটা করতে হবে, হ্যাঁ বা না এর মাঝখানে কিন্তু থাকা যাবে না। ওরা কিন্তু হ্যাঁ বা না এর মাঝখানে ঝুলছে না। তাই 1603 সালে পার্লামেন্টের মধ্যে স্কটল্যান্ডের মানুষ এবং জেমস ওয়ানকে, মানে সেদিন দেখা যাচ্ছে পার্লামেন্টে কে থাকবে, জেমস ওয়ান থাকবে, স্কটল্যান্ডের প্রচুর মানুষ থাকবে, তাই তো, এবং ইংল্যান্ডেরও অবভিয়াসলি কিছু মানুষ থাকবে যারা জেমস ওয়ানকে ফলো করছে, মেনে নিয়েছে। এবার এই পার্লামেন্টে সেই দিন কি করবো আমরা, উই উইল ব্লো অফ দ্য পার্লামেন্ট, আমরা পার্লামেন্টে উড়িয়ে দেবো গান পাউডার প্লট। এটাকে বলে গান পাউডার প্লট। গান পাউডার প্লট মানে কি, ওরা এই বোম মেরে উড়িয়ে দিতে চাইছিল, বুঝতে পারলে, এটা একটা গান পাউডার, ঠিক আছে, একটা পাউডার রেখে দিয়ে সেটাকে পুরো বোমবার্ড করে পার্লামেন্টকে উড়িয়ে দিতে চেয়েছিল। এবার এরা প্লটটা করে, এবং এই প্লটটা কি, এই যে চক্রান্তটা করে এবং গান পাউডার নিয়ে যায়, তাই তো, যাতে উড়িয়ে দেওয়া যায় ওটাকে। এবার এটাকে বলে গান পাউডার প্লট, বারবার বলছি মাথায় রাখবে, কারণ ম্যাকবেথে বা বিভিন্ন টেক্সটে এটা রেফারেন্স থাকে গান পাউডার প্লটে। এবার আলটিমেটলি কি হয় দেখা যায় জানো তো, ওই গান পাউডার প্লটটা আর মানে ব্লাস্ট হয় না, ওটার ফাটে না কিন্তু, সুতরাং দুজনই ধরা পড়ে যায় এবং দুজনকে কিন্তু ফাঁসি দিয়ে দেওয়া হয়, বুঝতে পারলে, কারণ তারা পার্লামেন্টকে উড়িয়ে দিতে চেয়েছে এবং দুজনকে ফাঁসি দিয়ে দেওয়া হয়। তাদের কি করা হলো জানো, তাদের টেরোরিস্ট হিসেবে ঘোষণা করা হলো, কাদের, এই দুজন লোককে। কিন্তু দেখা যাচ্ছে, মনে রাখবে, ইংল্যান্ডে এই যে এদের যে ফাঁসি দিয়ে দেওয়া হলো, ইংল্যান্ডে এই যে 1603 সালে যখন জেমস ওয়ান আসছে বা কি, এই টাইমে ইংল্যান্ডে কি মনার্কি চলছে। মনার্কি মানে কি, যে রাজত্ব, রাজতন্ত্র। কিন্তু মনে রাখবে 1688 সালে 1688-এ ইংল্যান্ডে একটা রেভলিউশন ঘটে, জানো তো। প্রথমত রেভলিউশন ঘটে 1642 সালে, আমি তোমাদের প্যারাডাইস লস্ট পড়তে গিয়ে বলেছিলাম এই ঘটনাগুলো পুরোটা। 1642 সালে এই প্রোটেস্ট্যান্টরা বলে কোনো কিং থাকবে না, কোনো মোনার্কি থাকবে না, তাই চার্লস ওয়ানকে ওরা সবার সামনে হত্যা করে, তারপরে এই পার্লামেন্ট সিস্টেম নিয়ে আসে, গণতন্ত্র, ঠিক আছে। কিন্তু 1660 সালে আবার চার্লস টু উনি ফিরে আসেন, এবং চার্লস টু কি করেন, আবার মোনার্কি নিয়ে আসেন, যে পার্লামেন্ট সিস্টেম বলে কিছু থাকবে না। তাই ইংল্যান্ডে এই পার্লামেন্ট হবে না রাজতন্ত্র হবে, এই নিয়ে একটা ঝামেলা। প্রোটেস্ট্যান্টরা মেনলি পার্লামেন্ট করার চেষ্টা করছিল, ক্যাথলিক্সরা হচ্ছে রাজতন্ত্রের সাপোর্টে ছিল। এবার যাই হোক না কেন, আমাদের দেখা যাচ্ছে ইংল্যান্ডে 1688 সালে এই বিপ্লবটা ঘটে। প্রথম ইংল্যান্ডে 1688 সালে সাকসেসফুলি পুরো মোনার্কিকে সরিয়ে দেওয়া হয় ইংল্যান্ড থেকে, বুঝতে পারলে। এই এই মুভমেন্টটাকে বলা হয় গ্লোরিয়াস রেভলিউশন, গৌরবময় বিপ্লব। বাংলাতে বলা হয় গৌরবময় বিপ্লব, ইংলিশে আমরা বলি এটাকে গ্লোরিয়াস রেভলিউশন। এবার এই গ্লোরিয়াস রেভলিউশন কখন ঘটে, 1688 সালে, তার মানে আবার পার্লামেন্টের সাপোর্ট করা হচ্ছে। এবার ইংল্যান্ডে আজকের যুগে কি, আজকে 2024 সাল, তুমি এখনো দেখো না ভালো করে, এই 21st সেঞ্চুরিতে কি দেখা যাচ্ছে, ইংল্যান্ডে কে রাজা রানী নেই, অবভিয়াসলি আছে, কিন্তু মনে রাখবে অ্যাকচুয়ালি হেড কে, প্রাইম মিনিস্টার। ওই রাজা রানীদের নাম মাত্র রাখা হয়েছে সম্মান দেওয়ার জন্য। এইটা শুরু হয় কবে, ওই 1688 সালে গ্লোরিয়াস রেভলিউশনের মাধ্যমে মোনার্কিকে লেস পাওয়ারফুল করে দেওয়া হলো, এবং যখনই মোনার্কিকে লেস পাওয়ারফুল করে দেওয়া হলো, পার্লামেন্টকে সামনে নিয়ে আসা হলো, এবং ইংল্যান্ডে তখন থেকে পার্লামেন্টারি সিস্টেম কিন্তু আছে। এবার পার্লামেন্টারি সিস্টেম আছে মানে, হ্যাঁ, সুতরাং ওরা কি করছে, এরা এসে সেই গাই ফক্সের কথা আমরা মনে করবো, জানো তো। 1688-র ফলে পরে এই গাই ফক্সকে কিন্তু সবাই সম্মান দিতে থাকলো, কেন, কারণ গাই ফক্স কি চেয়েছিল, এই মোনার্কি সিস্টেমটাকেই বন্ধ করতে, মেনলি জেমস ওয়ানকে সরাতে চেয়েছিল, একজন বাইরের লোক এসে রাজত্ব করবে, এই সিস্টেমটাকে সরাতে চেয়েছিল। তাই মনে রাখবে, যে লোকটাকে টেরোরিস্ট হিসাবে ফাঁসি দেওয়া হলো 1688-র ফলে ইংল্যান্ডেই, ওই লোক দুটো কে বলা হলো ওরা ঠিক করেছিল, ওরা হচ্ছে টেরোরিস্ট নয়, রাদার তারা হচ্ছে প্যাট্রিয়ট, তারা হচ্ছে দেশপ্রেমিক। আরে হিস্ট্রির একটা অধ্যায়ে তুমি টেরোরিস্ট, আবার পরের অধ্যায়ে হিরো হয়ে গেলে তুমি, বুঝতে পারলে। তার মানে তুমি দেখো না, ক্ষুদিরাম বোসকে একটা অধ্যায়ে, ভারতের একটা অধ্যায়ে ব্রিটিশরা কি বলছে, ফাঁসি দিয়ে দিল একজন টেরোরিস্ট হিসাবে, কিন্তু আমরা তাকে সম্মান জানাই অ্যাজ আ প্যাট্রিয়ট, একজন দেশপ্রেমী হিসাবে, বুঝতে পারলে। তাই ওটা হিস্ট্রি ঠিক করবে কে টেরোরিস্ট বা কে প্যাট্রিয়ট। মনে রাখবে, আজকের যুগে যে প্যাট্রিয়ট, কালকের যুগে সে টেরোরিস্ট হয়ে যেতে পারে, আজকের যে টেরোরিস্ট কালকে সে প্যাট্রিয়ট হয়ে যেতে পারে। তার মানে আসল সত্যি বলে কিছুই নেই, ডুয়ালিটি উইদিন রিয়ালিটি, বারবার বলেছিলাম মডার্নিজম পরে থেকে। এবার এলিয়ট কি বলছে, এলিয়ট এই লোকটার কথা কেন তুলছে তোমার এবার এটা জানতে হবে। দেখো, এলিয়ট এই কারণেই এই কথাটা তুলছে
যে এই গাই ফক্স জীবনে একটা অ্যাক্টিভ রোল প্লে করেছিল, হ্যাঁ বা না এর মাঝখানে থাকিনি। ওরা কিছু একটা করতে চেয়েছে, ওরা কিছু একটা করেছিল জীবনে, হোক না ফাঁসি হয়ে যাক, কিন্তু কিছু তো একটা করেছে। হ্যাঁ বা না এর মাঝখানে এই লিম্বো স্টেটে থাকতে চাইনি, ইন বিটুইন স্টেটে থাকতে চাইনি, বা ডেথ ইন লাইফ স্টেটে থাকতে চাইনি। হ্যাঁ বা না কিছুই বললাম না, এই লাইফটা কিন্তু সব থেকে খারাপ লাইফ, ওইটাই হচ্ছে হলোম্যানের লাইফ। কিন্তু এই ওল্ড গাই বা গাই ফক্স উনি কিন্তু এই জীবনটা পালন করেননি। সো এলিয়ট কেন এই এলিয়ট ইজ ইউজিং দিস এপিগ্রাফ বিকজ গাই ফক্স আন্ডারটুক অ্যান অ্যাক্টিভ লাইফ। মনে রাখবেন, এটা হচ্ছে ব্যাপার। সো আমরা দেখলাম যে হিস্ট্রিতে কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে একজন প্যাট্রিয়ট অ্যান্ড টেরোরিস্টের যে ব্যাপারটা। ওকে, দেখো না ইংল্যান্ডের কাছে যে নেতাজি সুভাষ বোস, আজও ইংল্যান্ডের কাছে একজন টেরোরিস্ট হচ্ছে নেতাজি সুভাষ বোস, কিন্তু আমাদের কাছে একজন দেশপ্রেমী, আমাদের কাছে সব থেকে হৃদয়ের প্যাট্রিয়ট যদি কেউ থেকে থাকে, হি ইজ নেতাজি সুভাষ বোস। বুঝতে পারলে? তার মানে সত্যিটা কিন্তু মানে ডিফারেন্ট, মানে ডিফার করে সিচুয়েশন অনুযায়ী অ্যান্ড টাইম অনুযায়ী অ্যান্ড স্পেস অনুযায়ী, মানে টাইম অ্যান্ড স্পেসে কিন্তু রিয়ালিটি চেঞ্জ হয়ে যায়। আরে আজকের যুগে যেটা সত্যি মনে করছো কালকে সেটা তোমার কাছে মিথ্যা হয়ে যেতে পারে। আরে ইন্ডিয়াতে যেটা সত্যি মনে হচ্ছে ইংল্যান্ডে সেটা মিথ্যা হতে পারে। তাহলে টাইমেও চেঞ্জ হয়ে যেতে পারে রিয়ালিটি, স্পেসেও মানে স্পেসেও রিয়ালিটি চেঞ্জ হয়ে যেতে পারে। তারপরে রিয়ালিটি কিন্তু টাইম অ্যান্ড স্পেস অনুযায়ী চেঞ্জ হয়ে যেতে পারে। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো বা পার্সন অনুযায়ী চেঞ্জ হতে পারে। তাহলে আমরা দেখছি এই দুটো মানে মিস্টার কার্টস যিনিও একটা অ্যাক্টিভ রোল প্লে করেছেন ইন হিজ এন্টায়ার লাইফ, এবং ওল্ড গাই ফক্স যিনিও তার এন্টায়ার লাইফ একটা অ্যাক্টিভ রোল প্লে করেছেন। ইলিয়ট ওয়ান্টস টু সে দ্যাট দ্য পিপল অফ দ্য মডার্ন সিভিলাইজেশন ডু নট আন্ডারটেক অ্যান অ্যাক্টিভ লাইফ লাইক দেম। ওদের মতো অ্যাক্টিভ লাইফ প্লে করছে না। দে হ্যাভ লস্ট, দ্য মডার্ন পিপল হ্যাভ লস্ট দেয়ার ভাইটাল ইম্পালসিভ ফোর্স। বুঝতে পারলে? ফর দ্যাট রিজন দ্য পিপল অফ মডার্ন সিভিলাইজেশন আর হলো ম্যান। মডার্ন সিভিলাইজেশন আজকের যুগে মানুষটা কি হলো হয়ে গেছে, তারা ফাঁকা মানুষ হয়ে গেছে। তারা মিস্টার কার্টস বা ওল্ড গাই ফক্সের মতো নয়, ভালো বা খারাপ কিছু তো একটা করো। কিন্তু আজকের মডার্ন মানুষেরা কিচ্ছু করবে না। আজকের মডার্ন লোকরা কেমন তাহলে? না তারা মিস্টার কার্টস, না তারা ওল্ড গাই ফক্স, তারা হচ্ছে দ্য হলো ম্যান, যাদের মধ্যে ভাইটাল ইম্পালসিভ ফোর্স নেই। বুঝতে পারলে? ভাইটাল ইম্পালসিভ ফোর্স হচ্ছে তোমার মধ্যে যেটা একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করে। এটাই হচ্ছে তোমার সেকেন্ড এপিগ্রাফ। ওকে, আশা করছি পুরো ক্লিয়ার হয়েছে। এবার আমি তোমাদের দ্য টাইটেলটাকে নিয়ে বলবো, দ্য হলোম্যান। দেখো এই যে দ্য হলোম্যান যে টাইটেলটা আছে না, এবার এই হলোম্যান টাইটেলটাকে খুব ভালো করে বুঝতে হবে। ওকে, দেখো হলোম্যান কাকে বলে, আমি আগের দিনও তোমাদের বলেছিলাম যে হলোম্যান কারা, যে যখন when the human beings are living in death they are called হলোম্যান। যখন মানুষ যখন বেঁচে মরে থাকে, মানুষ যখন হ্যাঁ বা না এর মধ্যে থাকে, মানুষ কিন্তু যখন মনে রাখবে বেঁচে মরে থাকে, মানে তুমি বেঁচে আছো কিন্তু তোমার মধ্যে সেই তাগিদটা নেই, তখন তুমি হলোম্যান। সো হোয়েন দ্য পিপল হ্যাভ লস্ট দ্য ভাইটাল ইম্পালসিভ ফোর্স দেন দ্য পিপল আর কল্ড দ্য হলোম্যান। এবার হলোম্যান এই ফ্রেজটা কোথা থেকে নেওয়া হয়েছে শোনো। টি.এস. এলিয়ট আবার এই ফ্রেজটা নিয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের একটা বিখ্যাত নাটক জুলিয়াস সিজার। তাহলে দ্য ফ্রেজ হলোম্যান ওয়াজ ফার্স্ট ইউজড বাই শেক্সপিয়ার ইন হিজ ড্রামা জুলিয়াস সিজার। বুঝতে পারলে? এবার ওখানে ব্রুটাস এই কথাটি ব্যবহার করেন। কে কথাটি ইউজ করে? ব্রুটাস। ঠিক আছে, মনে রাখবে জুলিয়াস সিজারের গল্পটা একটু শুনে নাও ছোট্ট করে। জুলিয়াস সিজার নাটকে কি হয়? জুলিয়াস সিজার নাটকে জুলিয়াস সিজার হচ্ছে রাজা, একজন রোমান কিং। এবার কি হচ্ছে জুলিয়াস সিজার নাটকে ওর সব থেকে প্রিয় বন্ধু হচ্ছে ব্রুটাস। কে? ব্রুটাস, BRUTAS, ব্রুটাস। এবার কি হয় এই জুলিয়াস সিজারকে তার যারা শত্রু ছিল তারা মেরে ফেলার চেষ্টা করেছিল, ঠিক আছে, কিন্তু অ্যাজ আ কিং মানে ওকে মারা সম্ভব হচ্ছিল না। সুতরাং তারা কি করে জানো তো, এই ব্রুটাসকে সঙ্গী করে। সে আমাদের যেমন ঠিক একদম নবাব সিরাজউদ্দৌলা এবং মির্জাফরের মতো কেস এটা। হ্যাঁ, এই ব্রুটাসকে সঙ্গী করে। ব্রুটাস হচ্ছে জুলিয়াস সিজারের সব থেকে প্রিয় বন্ধু। বুঝতে পারলে? সবসময় সঙ্গে থাকে। এবং ব্রুটাসকে ওই লোকজনরা বলল যে দেখো জুলিয়াস সিজার হচ্ছেন একজন অটোক্রেটিক লোক। অটোক্রেটিক মানে যে পুরো দেশটাকে রুল করে, একজন কিং। এবার আজকে সে ভালো বিহেভিয়ার করছে ঠিক আছে, কিন্তু কালকে সে তো খারাপ বিহেভিয়ারও করতে পারে। তার মানে একজন রাজা হওয়ার মানে মোনার্কি সিস্টেমটাই খারাপ। রাজা যদি আজকে ভালো থাকে ভালো, কালকে খারাপ হয়ে গেলে খারাপ, এর বিরুদ্ধে কিছু করার নেই। জানো তো এই অটোক্রেসি বা রাজাদের বা মোনার্কি, অটোক্রেসি কাকে বলা হয়? যখন ওই মোনার্কি মানে একজনই যখন রাজত্ব করে। এবার
ব্যাপারটা কি, মোনার্কির একটা খারাপ সিস্টেম হচ্ছে, রাজা যদি খারাপ হয় তাহলে মানুষ কিন্তু কিছুই বলার নেই, রাজা ভালো হলে খুব ভালো, খারাপ হলে খুব খারাপ। এবার ওরা ভিলেনরা কি করলো, ব্রুটাসকে হাত করলো, ব্রুটাসকে বললো দেখো আজকে জুলিয়াস সিজার ভালো আছে, কালকে ওর বিহেভিয়ার খারাপ হয়ে যেতে পারে। তার মানে কি এই অটোক্রেসি সিস্টেম রাখাই যাবে না, মোনার্কি সিস্টেম, রাদার আমরা ডেমোক্রেসি আনবো। ডেমোক্রেসিটা বোঝালো কাকে, ব্রুটাসকে বোঝালো যে ডেমোক্রেসি আসলে আলাদা আলাদা পার্টি থাকবে, কেউ খারাপ করলে আবার তার বিরুদ্ধে লড়াই করার লোক থাকবে। যেমন আমাদের ইন্ডিয়া কি একটা ডেমোক্রেটিক কান্ট্রি, একটা পার্টি রুল আনছে, তার বিরুদ্ধে আর একটা পার্টি আন্দোলন তো করতে পারছে, কিন্তু তুমি এটা একটা মোনার্কিতে করতে পারবে না। এই জিনিসটা ব্রুটাসকে বোঝানো হবে, বুঝতে পারলে? এবার জানো তো ব্রুটাস কি করে, দেখো এবার এই ব্রুটাস এই কথাটা কিন্তু বলে কেন, দেখো এই ব্রুটাসকে কিন্তু এখানে মিসগাইড করা হলো, তাই না? কিন্তু ব্রুটাস ওদের কথা মেনেও নেয়, ঠিক আছে? কারণ দেখো কিছু লোক যখন বললো জুলিয়াস সিজার অটোক্রেট একজন লোক, আজ সে ভালো বিহেভ করছে, কাল সে খারাপ বিহেভ করতে পারে, তাই ওরা কি করলো ব্রুটাসকে ওই ডেমোক্রেসিটা বোঝালো। বাট আলটিমেটলি ব্রুটাস বুঝতে পারলো যে কি হচ্ছে। দেখো ব্রুটাস কি করে, আর একটু গল্পটা বলেই দিই। যে দেখা যাচ্ছে একদিন বার হয় জুলিয়াস সিজার, বুঝতে পারলে? এবং দেখা যাচ্ছে জুলিয়াস সিজারকে হত্যা করে হচ্ছে ব্রুটাস, বুঝতে পারলে? এবার জুলিয়াস সিজারকে যখন হত্যা করে, তো জুলিয়াস সিজার একটা কথা বলেছিল জানো তো, যেটা উইলিয়াম শেক্সপিয়ারের জীবনে একটা সেরা লেখা। জুলিয়াস সিজার যখন দেখতে পাচ্ছে যে ওর বন্ধু ওকে খুনটা করলো না, তখন জুলিয়াস সিজার একটা কথা বলে, এট টু ব্রুট, এট টু ব্রুট, তুমি কি ব্রুট, মানে তুমিই ব্রুট, যে আমার সব থেকে প্রিয় বন্ধু যে আমাকে খুনটা করছে, মানে তুমি কি ব্রুট। ও আর বিশ্বাস করতে পারেনি, জানো তো? এই হচ্ছে ব্যাপার। তাহলে ব্রুটাস কিন্তু মিসগাইড হলো এবং ও সব থেকে প্রিয় বন্ধুকে মেরে ফেললো, বুঝতে পারলে? এইবার ব্রুটাস কিন্তু আলটিমেটলি বুঝতে পারলো, আরে যে ডেমোক্রেসির স্বপ্ন নিয়ে আমি আমার সব থেকে প্রিয় বন্ধুকে মেরেছিলাম, দেখা যাচ্ছে অত্যাচারটা থামবে না, পাওয়ার কখনো শেষ হবে না, পাওয়ার একটা লোকের হাতে ছিল আর একটা লোকের হাতে যাবে, সিচুয়েশন একই থাকবে। ব্রুটাস কিন্তু পরে এটা বুঝতে পারে, বুঝতে পারলে? বাট মনে রাখবে জুলিয়াস সিজার একজন খুব ভালো রাজা ছিল, ঠিক আছে? এবার যখন ব্রুটাস এটা বোঝে, তখন সে তার ওই কনস্পিরেটার্সদের জন্য বললো। কাদের কনস্পিরেটার্স, মানে ওর সঙ্গে যারা ষড়যন্ত্র করেছিল, ওদের মানে ব্রুটাসকে যারা ষড়যন্ত্র করতে সাহায্য করেছিল এবং ব্রুটাসের সঙ্গে যারা ছিল ওই জুলিয়াস সিজারকে খুন করার সময়। মনে রাখবে একজন বাইরের লোকের সঙ্গে লড়াই করা যায়, কিন্তু একজন নিজের লোক যখন ধোকা দেয় না, তখন কিন্তু সেটা সম্ভব নয় সেটাকে আটকানো। ঠিক এটা হয়েছিল কার সঙ্গে, আমাদের সিরাজউদ্দৌলা বা জুলিয়াস সিজারের সঙ্গে। ওদের সব থেকে প্রিয় মানুষটাই ওদের জীবনটা নিয়েছিল। তাই ব্রুটাস ওই কনস্পিরেটার্সের উদ্দেশ্যে বলে এই হলোমেন শব্দটা, বুঝতে পারলে? হলোমেন, হলোমেন মানে হচ্ছে ফাঁকা মানুষ, আলটিমেটলি কিছু নেই, এই সবই হচ্ছে হলো। ব্রুটাস ওদেরকে বলে ষড়যন্ত্রকারীদের, এই তোমরা হচ্ছে হলো, তোমরা বলেছিলে যে দেশটা একটা অন্য রূপ নেবে, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা তো আরো বেশি বাজে ব্যবহার করছো, পাওয়ারটা একটা হাত থেকে আরেকটা হাতে এসছে, তার মানে তোমরা যা বলেছিলে সবই মিথ্যা, তোমরা তো হলো, তোমাদের কোনো মোরাল রেসপন্সিবিলিটি নেই, কোনো মোরালিটি নেই, তোমরা হচ্ছে হলো। তাই ব্রুটাস ওদেরকে হলোমেন বলেছিল, কাদেরকে? তার কনস্পিরেটার্সদের উদ্দেশ্যে হলোমেন বলেছিল। কাদের উদ্দেশ্যে? তার কনস্পিরেটার্সদের উদ্দেশ্যে, CONSPIRATORS, কনস্পিরেটার্সদের উদ্দেশ্যে হলোমেন শব্দটা বলেছিল। কিন্তু এখানে মনে রাখবে, আরে ওরা যদি হলোমেন হয়, ব্রুটাস তো আরো তার থেকে অন্যতম হলোমেন, কারণ ব্রুটাস তো তার প্রিয় বন্ধুটাকে মেরে, তাহলে ও কি হলোমেন নয়? ও হলোমেন। তাহলে ব্রুটাস এখানে ওর কনস্পিরেটার্সদের উদ্দেশ্যে এই হলোমেন শব্দটি ইউজ করেছিল, বুঝতে পারলে? তাই কেন ব্রুটাস বলছে তোমরা হলোমেন, কেন? কারণ তোমরা এটা বলেছিলে একটা ঘটনা, কিন্তু সেটা তোমরা আর মানতে পারছো না, তোমাদের মোরালিটি বলে কিছু নেই। কিন্তু একটা জিনিস দেখো, ব্রুটাস তো আরো বেশি হলো। ওরা যদি হলো হয়, ব্রুটাস হচ্ছে হলোয়েস্ট, কারণ ওরা একটা সিচুয়েশন অফার করলো আর ব্রুটাস অ্যাকসেপ্ট করে নিল, বুঝলেন? এইটা হচ্ছে ঘটনা। এইবার এলিয়ট কেন দ্য হলোমেন এই ফ্রেজটাকে এই কবিতার টাইটেল বানালো, কারণ হচ্ছে এই হলোমেন টেক্সট এর সঙ্গে এই গল্পটা তুমি পুরো মিল পাবে। অ্যাকচুয়ালি এখানে ব্রুটাসই বলো বা ওর কনস্পিরেটার্স যারাই বলো না কেন, ব্রুটাস অবভিয়াসলি বলেছে কনস্পিরেটার্সদের যে হলোমেন, কেন? তাদের মোরালিটি বলার কিছু নেই। অ্যাকচুয়ালি টিএস এলিয়ট এই ব্রুটাস প্লাস কনস্পিরেটার্স এদের অ্যাকচুয়ালি কারোরই কোনো মোরালিটি নেই, এরা সবাই হলোমেন। ব্রুটাস ওদের হলোমেন বলছে, ব্রুটাসও হলো, বুঝতে পারলে? এই কনস্পিরেটার্সরাও হলো। তাই এই হলোমেন শব্দটা ইউজ করলেন। কেন হলোমেন শব্দটা ইউজ করলেন ব্রুটাস? কারণ তার বন্ধুদের মোরাল ডিগ্রেডেশন ঘটে গেছে, যাদের বিশ্বাস করেছিল তার বিশ্বাস রাখতে পারেনি, মোরালিটি ডিগ্রেডেশন, মোরাল ডিগ্রেডেশন ঘটে গেছে। আলটিমেটলি তুমি একটা নিহিলিস্টিক জায়গায় পৌঁছাচ্ছ, কিছুই নেই।
এইবার টিএস এলিয়ট এই হলোম্যান ফ্রেজটাকে এখানে আনলো কেন? এই ঘটনাটার সঙ্গে কানেক্ট করার জন্য। আজকের মডার্ন লোকরা ওই ব্রুটাস এবং ওই মানে কনস্পিরেটার্সদের মতো, যারা বলবে এক করবে আর এক, বুঝতে পারলে? অ্যাকচুয়ালি তারা আর কোনো কিছুর মানে ইন দ্য মডার্ন টাইম দ্য পিপল আর লাইক দ্য হলো ম্যান অফ দ্য জুলিয়াস সিজার ড্রামা, বুঝতে পারলে? আজকের যুগে কি এই এরাও হচ্ছে হলো ম্যান হয়ে গেছে। কারা? ওই মডার্ন যুগের মানুষরা। কাদের মতো? জুলিয়াস সিজার নাটকে যেরকম ছিল। তাহলে আমরা কি বলতে পারি? অ্যাজ দেয়ার ইজ নো এসেনশিয়াল হিউম্যান কোয়ালিটিস ইন দ্য মডার্ন ম্যান, উই ক্যান কল দেম অ্যাজ দ্য হলো ম্যান, বুঝতে পারলে? তাহলে এই ব্রুটাস এবং তার কনস্পিরেটার্স, এরা যেমন হলো ছিল, ঠিক আজকের যুগের মডার্ন লোকরাও হলো, ঠিক আছে? তাই ওই হলোম্যান শব্দটা তুলে গেছে, ঠিক আছে? দ্য হলোম্যান। তাহলে দ্য হলোম্যান শব্দটা ব্রুটাস তার কনস্পিরেটার্সদের উদ্দেশ্যে বলেছিল। ঠিক ওই কনস্পিরেটার্সরা যেমন হলো ছিল, ঠিক আজকের যুগের মডার্ন মেনরাও তেমনই হলো। ওকে, তাই এই হচ্ছে কবিতার টাইটেল। আর সেকেন্ড এপিগ্রাফটাও বুঝেছো, আগের দিন তো ফার্স্ট এপিগ্রাফ বুঝিয়ে দিয়েছি। ওকে, থ্যাংক ইউ, আশা করছি খুব ভালোভাবে বুঝেছো। ওকে, থ্যাংক ইউ। চলো, আর তোমাদের আমি নেক্সট ক্লাস খুব শীঘ্রই নিয়ে আসবো, যেটা হচ্ছে তোমাদের পোয়েমটা লাইন বাই লাইন অ্যানালিসিস করে দেবো। ওকে, এটা মাথায় রাখবে সবাই। তাছাড়াও যদি তোমরা যদি একটা জিনিস লিখতে চাও যে সেকেন্ড এপিগ্রাফটা সম্পর্কে, আমি একটু লিখেও দিচ্ছি, চলো দেখো। দ্য সেকেন্ড এপিগ্রাফ ইজ টেকেন ফ্রম দ্য চিলড্রেন্স ক্রাই অন গাই ফক্স ডে। দেখো, ওই গাই ফক্স ডে দিন বাচ্চা শিশুরা কি করে বলো তো? টাকা নেয়, বুঝতে পারলে? পেনি, পেনি মানে টাকা নেয়। কেন? ওই ওর গাই ফক্সের একটা এফিজি বানাবে, মানে একটা খড় দিয়ে একটা মূর্তি তৈরি করবে, দিয়ে সেটাকে পোড়াবে, বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। এবার এই ডেটাকে বলা হয় গাই ফক্স ডে। ওকে, গাই ফক্স অ্যান্ড হিজ ফ্রেন্ড ফাদার গার্নেট মেড আ গান পাউডার প্লট এগেনস্ট জেমস ওয়ান বিকজ হি ওয়াজ এ স্কটিশ। They did not exist in a state in between. Rather, they took a decision and undertook an active life. Eliot indicates, or Eliot wants to say, that the people of modern civilization do not undertake an active life like old Guy Fawkes. Full stop. They have lost their vital impulsive force. For that reason, the people of modern civilization are hollow men. বুঝতে পারলে আশা করছি। তো সেকেন্ড এপিগ্রাফটা বলে দিলাম, এটা লিখে নেবে। ফার্স্ট এপিগ্রাফও বলে দিয়েছি। দ্য ফার্স্ট এপিগ্রাফ ইজ টেকেন, the phrase hollow man was first used by Shakespeare in his drama Julius Caesar. Brutus told this phrase to his co-conspirators to show their moral degradation. ওকে, এই হচ্ছে তিনটে জিনিসই বলে দিলাম, এই দুটো জিনিসই বলে দিলাম। আগের ক্লাসে আমাদের ফার্স্ট এপিগ্রাফ হয়ে গেছে। তো চলো, থ্যাংক ইউ। ওকে।